नमस्कार बंधुरा जय हिंद। আমি কৃষ্ণা সাউ কলকাতা ফিজিক্যাল একাডেমি অ্যান্ড হোয়াইট গ্লোভ একাডেমি দিয়ে আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা জানেন এখন রিসেন্টলি লেডি কনস্টেবল পরীক্ষা হয়েছিল কলকাতা পুলিশে। তার মধ্যে আমাদের টোটাল ওভারঅল কলকাতার মধ্যে 17 জন পেয়েছে চাকরি। তার মধ্যে আমাদের একাডেমি দিয়ে 6 জন পেয়েছে। আর সেই 6 জন মধ্যে থেকে আমাদের 2 বোন আমাদের কাছে বসে আছেন। একজন হচ্ছে শামিমা ইয়াসমিন, একজন হচ্ছে অনিশা মজুমদার। শামিমা ইয়াসমিন তো ফ্রেশার্স ছিলেন, কিন্তু অনিশা মজুমদারের পরিচয় দিচ্ছি। উনি গ্রিন পুলিশ হিসাবে কাজ করছিলেন, একটা নন্দী হাউস থানা বলে বেলেঘাটাতে থানা স্থিত আছে, সেইখানে কাজ করছিলেন। তো আমরা এই 2 বোন থেকে তাদের স্ট্রাগলের হিস্ট্রি জানতে চাইবো, কীভাবে ওনারা এই একটা মানে বেরোজগারি থেকে চাকরি পাওয়ার সংঘর্ষটা কীভাবে ওনারা পুরো করলেন, কীভাবে সব ব্যারিকেডিংগুলোকে ভাঙলেন, আর কীভাবে একটা মেয়ে হয়ে যে পুলিশে আসতে পারে, যে পুলিশে সার্ভিস দিতে পারে, যে পুলিশে ফিজিক্যাল ট্রেনিং করতে পারবে, সেই কনফিডেন্সটা পেলেন। অ্যাকচুয়ালি কী আছে, আমাদের মেয়ে হলে আমরা ভাবি কি মেয়েদের জন্যে মেয়েরা এরকম মেয়েদের মতন কাজ করবে, কিন্তু এনারা যে বোল্ড পার্সোনালিটি, এনাদের যে সব কিছু সোসাইটিকে হারিয়ে আজকে একটা জায়গা পৌঁছেছেন এই দেশের সেবা করার জন্যে। যেরকম মিলিটারিতে সেবা করে ছেলেরা, ওরকমই যেহেতু মিলিটারিতে মেয়েরা কম যায়, এদের কাছে পুলিশে অপরচুনিটিটা পেয়েছে, এরা ওই অপরচুনিটিটাকে কিন্তু ইউজ করলো। আর অনেস্টলি এরা পড়েছে আর এরা ফিজিক্যাল ট্রেনিং করেছে, আমাদের একাডেমিতে খুব ভালো ট্রেনিং করেছে। আমরা খুব গর্বিত কি এরা আমাদের একাডেমিতে ট্রেনিং করে আজকে চাকরি পেয়েছে। আমি এক এক করে শামিমা থেকে আগে প্রথমে জিজ্ঞেস করব কি উনি নিজে পরিচয় দিবেন আগে, কি উনি কোথায় থাকেন, কি করেন, আর কিভাবে উনি স্ট্রাগল জার্নিটাকে বলবেন, আর আমরা কিভাবে ওকে সাপোর্ট করলাম। আমাদের কেপিএফ টিম পুরো কলকাতা ফিজিক্যাল একাডেমি কীভাবে ওনাদের কাছে দাঁড়িয়েছিলেন, মেন্টার মুকেশ সিং কীভাবে ওনাকে এগিয়ে গেলেন, আর কীভাবে ওই খারাপ সময়টার মধ্যে যেরকম মানে পুজো চলছে কিন্তু ট্রেনিং চলছে, ওই সময় কি এনাদের ইন্সপিরেশন করলো এই পুজো না ঘুরে আমরা ট্রেনিং করব। আর তাতেই এই চাকরিটা হয়েছে, কেন কি ঠিক ফিজিক্যালটা যেটা হয়েছে পুজোর পরেই হয়েছে। যদি পুজোতে এনারা ঘুরতেন তাহলে এই ট্রেনিংটা কমপ্লিট না হতো, আর এনারা কোয়ালিফাই করতেন না, আজকে জয়েনিং লেটার পেতেন না। শামিমা, আমি চাইবো তুমি নিজে একটু পরিচয় দাও আমাদেরকে, যারা দেখবে তোমাদের ভিডিও তারা একটু ইন্সপিরেশন পাবে। যারা মেয়েরা যারা বাড়িতে থাকছেন, যারা ফিজিক্যাল ট্রেনিং করছেন না, ভাবছেন পুলিশের ট্রেনিংয়ের মধ্যে ফিজিক্যাল ট্রেনিংটা একদম ম্যান্ডেটরি, কিন্তু এটা এখন আমাদের কাছে এত বড় হার্ডেলস না, কেন কি আমাদের মেন্টর মুকেশ সিং, আমাদের কলকাতা ফিজিক্যাল একাডেমি, আমাদের হোয়াইট গ্লোভ একাডেমি আপনাদের পাশে দাঁড়িয়ে আছেন। যারাও এখনও শুরু করেননি, ভাবছেন কি ফিজিক্যাল ট্রেনিং হবে না বা ফিজিক্যালি আমরা ফিট না, আপনারা ভুল ভাবছেন। আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারেন, আমাদের জয়েন করুন। আপনি শামিমা থেকে জিজ্ঞেস করুন কিভাবে আমরা যাইবো। এবার শামিমাকে মাইক দিতে চাইবো, ও বলবে নিজে জার্নিটা, কীভাবে স্ট্রাগল জার্নিটা ছিল। শামিমা বলো। গুড ইভিনিং এভরিওয়ান। আমার নাম শামিমা ইয়াসমিন। আমার বাড়ি হচ্ছে উত্তর দিনাজপুরে, কিন্তু আমি পড়াশোনার কারণে আমি কলকাতায় থাকি। তো আমার জার্নিটা মানে ঠিক এইভাবে স্টার্ট হয়েছিল, মানে 7 বছর আগে যেহেতু আমি অ্যাক্টিভ ছিলাম, কিন্তু 7 বছর বাড়িতে থাকারকালীন আর হাড়ের সমস্যার জন্য আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে কোনো ইনভলভ ছিলাম না। কিন্তু এই কলকাতা পুলিশের পরীক্ষার জন্যে আমি মোটামুটি মানে খোঁজ করি, কিন্তু আমি জানতাম না যে ফিজিক্যালের জন্য কোচিং দেওয়া হয়। তো আমি যখন সার্চ করি, তো প্রথমে আমি কেপিএফেরই নাম পাই, এবং কি নামটা পাওয়ার পর আমি সার্চ করে আমি কন্ট্যাক্ট করি, কিন্তু তাও আমি শিওর ছিলাম না যে আমি যাবো কি না। কিন্তু মাঠটা পেছানোর পর তারপরে আমি ভাবলাম যে যেহেতু 6-7 বছর যাচ্ছি, 6-7 বছর পর গিয়ে দাদার সাথে কন্ট্যাক্ট করলাম। এবার দাদা আমাকে অনেক ইন্সপায়ার করলো, মোটিভেট করলো যে তুমি আসো, আমি ট্রেনিং করাবো। তাও আমি শিওর ছিলাম না, তাও আমি এলাম। প্রথম 4-5 দিন অনেক খাটনি হলো, কারণ শরীর নিতে পারছিল না, দম পাচ্ছিলাম না, আর আমি পারছিলাম না, সত্যিই পারছিলাম না, টাইমিংও আসছিল না, এবং কি আমার দম ছিল না। মুকেশ দা সেই জায়গায় আমাকে অনেক মোটিভেট করেছে, এবং মুকেশ দার সাথে সাথে পুরো কেপিএফের যে টিমটা আছে আমাকে খুব ইন্সপায়ার করতো, এবং কি মানে আমাকে খাটিয়ে খাটিয়ে, এবং কি সকাল বিকেল দুবেলাই আমি আসতাম। এবং কি দাদা মানে শুরুতে আমাদেরকে যেমনি 40 মিনিট 50 মিনিটের একটা ওয়ার্ম আপ করাতো ভালো, তারপরে ইভেন্ট দিত। এভাবে করে করে এই খাবারের, তারপরে লাইফস্টাইলে মানে কিছুটা চেঞ্জেস এনে তারপরে মোটিভেশন পেয়ে মোটামুটি প্রায় দাদা মানে আর 12 দিনের মধ্যে প্রায় 4-5 দিন আমার শরীরও খুব খারাপ ছিল, কিন্তু তখনও দাদা মানে কোনোভাবে কোনো না ছেড়ে দাদা তাও মোটিভেট করতো, ঠিক আছে তুমি রেস্ট করো। 3-4 দিন রেস্ট করার পর দাদা 7-8 দিন আমার মানে ট্রায়াল নেয়, এবং কি খুব মানে হার্ড প্র্যাকটিস করিয়ে 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 তারপরে আমার মোটামুটি মাঠটা পাস হয়ে যায়।
তো আমি এটার জন্য কেপিএফ টিমকে খুব মানে থ্যাঙ্কফুল, এবং কি মুকেশ দাকে আমি স্পেশালি থ্যাঙ্কস জানাবো, কারণ মুকেশ দা যদি মানে আমাকে মোটিভেট না করতো হয়তো আমি পাস করতাম না। এত লোকেরা অনেক নেগেটিভ কথা বলেছিল আমার ওয়েট নিয়ে এবং অনেক জিনিস নিয়ে, আর 6-7 বছর ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইনভলভ না থাকার জন্য আমার শরীর সত্যিই নিচ্ছিল না। কিন্তু সেই জায়গায় মুকেশ দা একটা মেন্টর হিসেবে দুবেলা এসে প্র্যাকটিস করাতে, নিজের ছুটি নিয়ে এবং কি মানে ছুটি না নিয়ে আসতেন আমাদেরকে বিকালে প্র্যাকটিস করাতে, এবং কি ভালো হার্ড প্র্যাকটিস করাতো। এই জন্য মাঠটা পাস হয়েছে। তো আমি সবাইকে থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ। আমরা জানতে চাইবো কি পুজোর সময় যখন ট্রেনিং হচ্ছিল সবাই পুজো ঘুরছিল, কিন্তু আমাদের ফিজিক্যাল ট্রেনিংটা অন ছিল। আমরা বলেছি আমরা ট্রেনিং করাবো, আমরাও মাঠে পৌঁছেছি, আমাদের ফুল টিম মাঠে পৌঁছেছে, ফ্যাকাল্টি টিম প্লাস আমাদের ট্রেনার মুকেশ, তারপরে আমরা যতই বাচ্চাগুলো পৌঁছেছে তার জন্য আমরা খুব খুব থ্যাঙ্কফুল। কেন কি আজকে যদি ওই দিন যে 5-6 দিন পুজোতে আমরা যদি ট্রেনিং না করাতাম তাহলে এই চাকরিটা আজকে সম্ভব হতো না। শামিমা, তোমাদের কেমন মনে হতো পুজোতে ট্রেনিং করতে আসতে? ভালো লাগতো? ভালো লাগতো না, সত্যি শরীর যেহেতু নিতে পারছিল না আমার, মানে খুব কি বলে মানে খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, মানে ভাবতাম যে আবার হয়তো হবে না। কিন্তু সেই জায়গায় মুকেশ দা মানে আমাকে প্রচুর কন্টিনিউয়াসলি, মুকেশ দা নিজে ছুটি না মানিয়ে মুকেশ দা এসছে এবং কি প্র্যাকটিস করে, এবং কি সেই জোশটা আমার মধ্যে দিল, সেই উইল পাওয়ারের জন্য আমি সাকসেসফুল হলাম এবং কি দৌড়টা পাস করলাম। আচ্ছা, তুমি তো একটা মানে গ্রাম দিয়ে বিলং করো, তো তোমার ফ্যামিলি কি চাইছে পুলিশের চাকরিটা তুমি করো? আর মানে ওরা কি ভিউ, মানে ওরা খুশি আছে কি তুমি চাকরি পেয়েছো পুলিশে? পুলিশে যেহেতু ডিউটিটা টাফ আছে, বুঝলে তো, 24/7 ডিউটি, মানে বলতে গেলে 8 ঘন্টায় বা 10 ঘন্টা ডিউটি করায়, কিন্তু ওইটা রোটেশন ওয়াইজ সকাল সন্ধ্যে রাত্রির যখনই ডিউটি ডাকতে পারে, আর রোটেশন ওয়াইজ ডিউটি থাকে, কোনো দিন নাইট থাকে, কোনো দিন দিনে ডিউটি থাকে। তো সেটার জন্য কি প্রস্তুতি তোমার নেওয়া আছে মন দিয়ে? প্রস্তুতি সত্যি বলতে নেওয়া নেই, কারণ 6-7 বছর যেহেতু ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ ছিলাম না, তো সেই উইল পাওয়ারটা আমার ছিল না। এবং কি ঘরে থাকার কালীন মানে মোটামুটি সংসারের দায়িত্ব নিতে এবং কি মানে মা বাবার কাছ থেকে সেই দায়িত্বটা নেওয়ার পর সেই জিনিসটা আমার মধ্যে ছিল না। কিন্তু আস্তে আস্তে যেহেতু এই মানে একাডেমিটা জয়েন করার পর মুকেশ দা যে উইল পাওয়ারটা আমার মধ্যে দিল, মানে এই মাঠটা পাস করার পর যে কনফিডেন্সটা আসলো, এবার আমি মনে করি যে আমি প্রস্তুত আছি। এবার যতই চাপ হোক যাই হোক, আমি আশা করি আমি এখান থেকে বেরিয়ে যাবো। আচ্ছা, আমাদের বলে কি গ্রামে ফ্যামিলি খুব কনজারভেটিভ থাকে, মেয়েকে দৌড়ধাপ এত কিছু করাতে দেয় না, বা পুলিশের মতন এত টাফ যে জার্নি বা লাইফ স্টাইল আছে সেটা করতে পারে না। ফ্যামিলি কতটা সাপোর্ট করছে এই জার্নির মধ্যে তোমার? সত্যি বলতে আমার তো মানে প্রায় বিয়ে ঠিকঠাক মানে কাছাকাছি চলে, যেহেতু মুসলিম ফ্যামিলিজরা খুব কনজারভেটিভ হয়, অ্যান্ড সেই জায়গায় দাঁড়িয়ে মানে মা বাবারা জানতো না যে আমি মাঠে আসছি, আমি এদিকে লুকিয়ে লুকিয়ে আসতাম মাঠ প্র্যাকটিস করতে। তো সেই জায়গায় মানে আমি মুকেশ দাকেই থ্যাঙ্কফুল বলবো। কেন? কারণ মুকেশ দা জানতো যে আমি এরকম কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি। দাদা মানে আমাকে যথেষ্ট রেসপেক্ট করে এবং কি আমাকে সময় দিয়ে, আমাকে ভালোভাবে এফোর্ট দিয়ে আমাকে প্র্যাকটিস করাতো, এবং কি যখন আমি সাকসেসফুল হই এখন আমার মা বাবা খুশি, যেহেতু আমি সবকটা ধাপ পার করে এসেছি আর এখন চাকরি পেয়েছি, তো এখন মানে খুব খুশি সবাই। আমরা খুব বড় মানে একটা ইন্সপিরেশন পেলাম। ফ্যামিলি অতটা মানে চাইছিল না এই চাকরির মধ্যে ঢুকবে বা লুকিয়ে প্র্যাকটিস করতেন, সেটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। একটা মেয়ে আজকে চাকরি পেয়েছে, ফ্যামিলি আজকে সবাই খুশি হচ্ছে। আমরা অনেক অনেক কংগ্রেচুলেশন জানাবো শামিমাকে। আগামী দিনে উনি অনেক বড় হন, উনি সাব ইন্সপেক্টর চাকরি পান, আমি সেটা চাইবো। ওনাকে কংগ্রেচুলেট বলে এবার আমরা অনিশার কাছে কিছু। শামিমা, আমি চাই যারা আমাদের ভিডিও দেখছে, যে মেয়েগুলো আমাদের বাড়িতে বসে রয়েছে, যাদের এই সাহসটা হচ্ছে নাকি বাড়ি থেকে বেরিয়ে মাঠে পৌঁছবো, পড়তে ভালো আছে কিন্তু তাদের জন্য তো কিছু একটা কথা বলতে হবে, যেন কি ওরা এবার মানে হাতিয়ার তুলুক বা ওরা এবার মাঠের দিকে এগোক। মা দুর্গা মতন আমাদের কাছে এখন মেয়েদেরকে আমরা ফিল করতে চাইছি, আর অসহায় না মেয়েরা। তো আমরা চাইছি তোমার কি মেসেজ থাকবে মেয়েদের জন্য যারা মানে এখনো শুরু করেনি কিন্তু করতে চাইছে? আমার এটাই মেসেজ থাকবে, মানে ব্যাকগ্রাউন্ডটা প্রথম কথা ম্যাটার করে না, তুমি কোথা থেকে আসো এবং কি তোমার শরীরে যতই যা ওয়েট হোক, এবং কি তুমি হয়তো ফিজিক্যাল মানে অ্যাক্টিভিটির সাথে না যুক্ত থাকলেও আমি তাও ওদেরকে ইন্সপায়ার করব যে মানে এইটাতে যোগ দিতে, এবং কি মানে এই একাডেমিটা স্পেশালি জয়েন করতে। কারণ আমি তো 10 দিনে প্র্যাকটিস করে আমি তো রেজাল্টটা নিজের চোখে দেখেছি, এবং কি আমার ওয়েট ছিল 75, তো 7-8 দিনে সেটা হয়ে যায় 68 ওই হার্ড প্র্যাকটিস করেই। তো যদি আমি করতে পারি, আমি তাদের কাছে এই মেসেজটা রাখবো যে তারা যেন এই একাডেমিটা জয়েন করুক, এবং কি মানে লিখিত প্রস্তুতি নেওয়ার জন্য আমি তাদেরকে বলবো যে হোয়াইট গ্লোব একাডেমিটাও জয়েন করতে, কারণ এইদিকে সমস্ত সব ফেসিলিটি দেওয়া হচ্ছে, মানে ফিজিক্যাল দিক থেকেও এবং কি রিটেন দিক থেকেও। তো সেটার দিক থেকে আমি মনে করি তাদের সে মেন্টালিটি প্রিপেয়ার করার জন্য এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম আর একটা বেস্ট মানে গ্রাউন্ড। থ্যাংক ইউ শামিমা। এবার আমরা একটা বোন আর বসে আছেন,
অনিশা মজুমদার, ওনার থেকে একটু গল্প করব, একটু জানতে চাইবো ওনার ইতিহাস কীরকম উনি জার্নিটা মানে করলেন, যে স্ট্রাগল জার্নিটা এত সোজা ছিল না। ও একটা চাকরি করতো। শামীমা যেমনি ফ্রেশার্স ছিল, অনিশা আমাদের কাছে যে আছে ওর চ্যালেঞ্জটা একটু অন্যরকম আছে। শামীমার চ্যালেঞ্জটা অন্যরকম ছিল, ফ্যামিলি থেকে ছিল বা ওদের সোসাইটি থেকে ছিল, কিন্তু অনিশার চ্যালেঞ্জটা একদম অন্যরকম। 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করার পরে রিটেন এক্সাম কোয়ালিফাই করেছে, পড়াশোনা করার পরে রিটেন এক্সাম কোয়ালিফাই করার পরে আবার ফিজিক্যাল ট্রেনিং করেছে, ফিজিক্যাল এক্সামটাও কোয়ালিফাই করেছে। আর আজকে ও জয়েনিংয়ের লেটারটা 2 তারিখে জয়েন করবে ওরা। তো আমি চাইবো অনিশাকে এক কথা বলতে, কি পড়াশোনা কিভাবে করতে, তুমি যখন 8 ঘন্টা 10 ঘন্টা যদি গ্রিন পুলিশে ডিউটি করতে নন্দীয়া আসতে হয় না বেলেঘাটা, যেটা আমাদের গ্রাউন্ডে একদম কাছে, কিভাবে তুমি ডিউটি করার পরে পড়াটা কোনো ম্যানেজ করতে? মেনলি আমার মানে এই ক্ষেত্রে সবথেকে যিনি আমাকে সাহায্য করেছেন তিনি হচ্ছে আমার থানার বড়বাবু। কারণ আমি ওনার কাছে বড়বাবুর নাম কি? প্রসেনজিৎ পোদ্দার বাবু, ঠিক আছে না। আমি প্রথমে মানে উনি হচ্ছেন আমার চাকরি জীবনের শেষ বড়বাবু। তার আগে যে ছিলেন দুজন, তাদেরকে আমি প্রথম থেকেই বলে রেখেছিলাম যে স্যার আমি এই মায়নাতে আমার সংসার চলবে না। তো সেই ক্ষেত্রে আমার ডিসি স্যারের কাছেও অ্যাপ্লাই করা ছিল যে পড়াশোনার জন্য আমাকে আলাদা সময় দিতে হবে। এবার আমি মূলত অফিস ডিউটি করতাম, ল অ্যান্ড অর্ডার খুব একটা করতাম না। এবার ল অ্যান্ড অর্ডার যেহেতু করতাম না, সেই জন্য 8-9 ঘন্টার ওই মানে একদম বেসিক যে হিসাবটা, সেই হিসাবে আমার ডিউটি হতো না। তা আমাকে স্যার বলেই দিয়েছিলেন যে তোমার যখন সময় হবে তুমি আসবে, যেই কাজগুলো আছে করে দিয়ে তুমি চলে যাবে। হ্যাঁ, এবার যখন একটু টাফ সিচুয়েশান হতো, বাইরে ডিউটি আসতো, বেশি বড় কোনো ঘটনা হলে তখন ল অ্যান্ড অর্ডার হতো, তখন আমাকে ল অ্যান্ড অর্ডার করতে হতো। এবার সেটা হয়তো মাসে 10 দিন মতো এরকম হতো। তো সেই হিসাবে পড়ার টাইমটা আমাকে ওইভাবেই বার করে নিতে হয়েছিল এবং রাত 3টে, 2:30-3টে অবধি মানে আমি পড়তাম। ফলত যেটা হতো, মাঠে পরের দিন আমি ঘুম থেকে উঠতে পারতাম না। আর প্রত্যেক দিনই ভাইয়াকে এসে বলতাম বা মেসেজ করতাম যে দাদা আমি না আজকে আসতে পারছি না। তো ফলত এবার যেটা হতো, অত রাত জেগে পড়ার ফলে পরের দিন আমি ঘুম থেকে উঠতে পারতাম না। এবার দাদাকে ওই সকালবেলা হয় ফোন করতাম বা মেসেজ করতাম যে দাদা, মিথ্যে বলতাম একটু, যে আমার শরীরটা খারাপ বা ডিউটি পড়েছে আর্লি মর্নিং, আমি যেতে পারছি না। কারণ জানি ওখানে সত্যি বললে হয়তো দাদা বকতো না, কিন্তু আমার ক্ষেত্রে সেটা খুবই অসুবিধা হতো। কারণ পরবর্তীকালে যে লাস্ট দাদা যে ট্রেনিংগুলো দিয়েছিল, বৃষ্টির মধ্যেও আমাদেরকে ছাড়েনি, তখন আমাকে ওই পরিশ্রমটা করতে হতো না যদি আমি প্রথম থেকে এটা করতাম। মানে প্রথম আমি ভর্তি হওয়ার প্রায় 3 মাস মতো অ্যাবসেন্ট ছিলাম, দিয়ে তারপরে আবার আমি জয়েন করি। কারণ সত্যি আমি পারতাম না পড়াশোনা করে, তারপরে ওই ভোরবেলা উঠে আমি পারতাম না। কিন্তু দাদা ওই যে মানে এনার্জিটা আমাদের দিয়েছিল বা মোটিভেশন আমাদের করেছিল মোটিভেট, যে না তুমি আসো, হবে। আমি ভেবেছিলাম যে আমি ছেড়ে দেবো, কারণ রিটেনে পাশ করতে পারবো কি পারবো না, এরকম ডিউটি করে পড়া করে আর প্রচুর মেন্টাল একটা স্ট্রেস আমার ছিল। তো তারপরে যখন প্রিলিমস ক্লিয়ার করলাম, তা আমি মনে করলাম যে না এবার তো মাঠটা করা যেতেই পারে, আর তো পড়াশোনার চাপ নেই, সকালে উঠতেই পারবো। তো সেই ক্ষেত্রে মাঠ জয়েন করি। কিন্তু হ্যাঁ, এই ক্ষেত্রে এটা বলবো যে ভাইয়া প্রচুর খেটেছে, প্রচুর। মানে আমি যেতাম না, আমাকে ভাইয়া বাড়ি থেকে পারলে উঠিয়ে নিয়ে আসে, এরকমভাবে বকাঝোকা করা, মানে প্রচুর খেটেছে। বৃষ্টির মধ্যে সকালবেলা বিকেলবেলা দুবেলা করে মানে মাঠ প্র্যাকটিস করানো, যেটা একটু আগে আমার বন্ধু বলল সেম, যে মানে সকালে 40 মিনিট 50 মিনিট ওয়ার্ম আপ করানো, তারপরে ইভেন্ট, একটার পর একটা ইভেন্ট, 800 মিটার 700 মিটার 500 মিটার 600 মিটার, মানে একটার পর একটা ইভেন্ট দিয়েই যাচ্ছে। এবং একবার না, সেটা ওই 600 মিটার হয়তো 3 বার, 400 মিটার 10 বার, মানে এরকম করার পরে এখন বুঝতে পারছি যে সেটা খুবই দরকারি ছিল, না হলে আজকে এই জায়গায় আসতে পারতাম না। তো সেই ক্ষেত্রে সত্যি বলবো দাদা খুব হেল্প করেছে, খুব। এবার আমরা একটু অনিশা থেকে জানতে চাবো তার ফ্যামিলি ব্যাপারে, কি কি করে একটা ফ্যামিলির মধ্যে, মানে ও যেভাবে বড় হয়েছে, মানে একটা মেয়ে হিসাবে, তারপরে একটা এরকম জব চুজ করলো, তাতে ফ্যামিলি কতটা সাপোর্ট করছে? ফ্যামিলির সাপোর্ট আমার ছোট থেকেই ছিল। আমার এর পাশাপাশি আমার আরও একটা পরিচয় আছে যে আমি থিয়েটার করতাম। এখন এই চাকরি পাওয়ার পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিতে গিয়ে থিয়েটার আমি গত 2 বছর ধরে ছেড়ে দিয়েছি। আমি লোককৃষ্টিতে থিয়েটার করতাম। তো আমার বাবা মা প্রচুর সাপোর্টিভ, মানে ছোট থেকেই। আমি যেটা করব বাবা মাই সেটা চায়। মানে কোনো দায়িত্ব বা কোনো তাদের কোনো চাহিদা আমার ওপর কোনোদিন চাপিয়ে দেয়নি। আমি যেটা করব সেটাই তাদের ইচ্ছে।
তো ফলত মা বাবার পুরো সাপোর্ট পেয়েছি জন্য আজকে আমি এখানে এসেছি বা সিভিকে জয়েন করেছি। তার কারণ আমার বাবার মানে চাকরি পার্মানেন্ট ছিল না, বাবা হোমগার্ডে ছিল কলকাতা পুলিশে। তো 2018-তে রিটায়ার করেন, তারপরে সংসার চালানোর জন্য আমাকেই তার দায়িত্ব নিতে হয়। এবার সেই ক্ষেত্রে সিভিকে জয়েন করি, কিন্তু পার্মানেন্ট চাকরি পাওয়ার ইচ্ছেটা ছিল বলেই আর আজকে এই জায়গায় আসতে পেরেছি। তবে হ্যাঁ, তার ক্ষেত্রেও মা বাবার সাপোর্ট তো ছিল, কিন্তু ফ্যামিলির প্রচুর নেগেটিভ কথাবার্তা বা পারিপার্শ্বিক প্রচুর নেগেটিভ কথাবার্তা এখনও সহ্য করতে হচ্ছে, আগেও হয়েছে। কিন্তু আমি বলবো যে আমি আমার দিক থেকে ঠিক আছি, আমি যতটা পারছি আমি করছি। এবার পরেও চেষ্টা করব যাতে আরও উঁচুতে যাওয়া যায়। আমি আমার চেষ্টাটা চালিয়ে যাব, এবার বাকিরা কে কী বলছে সেটা না। তবে বাবা মা কোনোদিন আমাকে এই ব্যাপারে কোনো কিছুতেই আমাকে বলেনি যে না তোর দ্বারা এটা হবে না বা তুই এটা করিস না, এটাই। আচ্ছা অনিশা, যখন যখন দুর্গাপুজোতে আমরা ডাকতাম তোমাদের ট্রেনিং করতে, তো বিরক্তি হতো কি এই সময়ও ট্রেনিং করতে হবে, কেমন মনে হতো? না, বিরক্তির থেকেও বড় কথা হচ্ছে দুর্গাপুজোতে তো আমাদের 10 দিনই ডিউটি থাকতো, কারণ ওই ডিউটিটা কোনোভাবেই আর কি কনসিডারেশন হতো না, যেহেতু ওটা বড় ডিউটি একটা। তো সেক্ষেত্রে আমি ভাইয়াকে বলতাম যে আমি সকালবেলা করে আসবো, কিন্তু বিকেলবেলাটা আমার পক্ষে পসিবল হতো না সেই সময়। কিন্তু মানে আমার মানে ব্যক্তিগতভাবে আমার কোনোদিন কোনো বিরক্তি হয়নি, কারণ আমি তো ডিউটি এমনিও আমাকে করতে হতো, আমি পুজোতে এমনিও ঠাকুর দেখতে যেতে পারতাম না, আর ভাইয়া প্র্যাকটিস রাখতো, সেটা আমার ভালোর জন্য আমার হয়ে যেত। তো সেই হিসাবে বিরক্তিটা খুব একটা হয়নি। তাহলে এখন যে তোমার জার্নিটা আমরা জানলাম, সবাই জানলো, অনেকেই যারা এখন বাড়িতে বসে আছেন এখনও প্রিপারেশন শুরু করেনি, আশা করি সবাই শুরু করবে। আমাদের বেঙ্গল টাইগ্রেসগুলো এখন জেগে গেছে, আগে বেঙ্গল টাইগার ছিল, এখন টাইগ্রেসরাও আছে আমাদের কাছে। তো আমরা চাইবো অনিশা কিছু মেসেজ দিক, যারা পরীক্ষার্থীরা এখন তৈরি হচ্ছে বা মেন্টালি ভাবছে তৈরি হতে পারছে না, তাদের জন্য কি মেসেজ থাকবে? তারা মানে তোমার এই কথা শুনে বুঝতে পারে কি হ্যাঁ আমরাও পারবো, যখন দিদি পেরেছে, অনিশাদি পেরেছে, আমরাও পারবো। সেই ক্ষেত্রে আমার একটাই বলার আছে যে তোমরা বাড়িতে বসে থেকো না। দেখো, আমিও দীর্ঘ 4-5 বছর ধরে প্র্যাকটিস করছি, পড়াশোনা করছি, ডিউটি তো পেয়েছি এই 6 বছর হলো আমার। কিন্তু আমি বলবো তোমরা টিউশনই করো, প্লাস নিজেরা মানে চেষ্টা করো যে না আমাকে একটা চাকরি পেতে হবে। তার জন্য আমাদের স্যার আছেন, কৃষ্ণা ভাইয়া আছে হোয়াইট গ্লোভ একাডেমি থেকে, মুকেশ ভাইয়া আছে আমাদের কলকাতা ফিজিক্যাল একাডেমি থেকে। ওনারা দুজন তোমাদের দায়িত্ব নেবে। তোমরা শুধু নিজেরা একবার এসে বলো যে স্যার আমরা এটা করতে চাই বা আমরা এই প্রিপারেশনটা নিতে চাই। তোমাদের ইচ্ছেটা দরকার। তোমাদের যদি ইচ্ছে থাকে স্যাররা তোমাদেরকে পুরো হেল্প করে দেবে। এখানে থাকারও ব্যবস্থা আছে, থেকে পড়াশোনা করা, ফিজিক্যাল, হ্যাঁ হোস্টেল আছে, গার্লস পুরো সেপারেশনেই দুটো রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার তোমরা যারা দূর দূর থেকে যেমন আছো, আমার এই বান্ধবীও যেমন আছে, তো সেই ক্ষেত্রে বলছি দূরে থাকলেও তোমরা চেষ্টা করো এসে একবার যোগাযোগ করো, অন্তত অনলাইন হোক বা অফলাইন হোক, এসে একবার যোগাযোগ করো। বাড়িতে বসে থেকো না, বাড়িতে বসে আলটিমেটলি কিছু হয় না, কারণ তোমার টাকা এই দুনিয়ায় যার নেই তার কেউ নেই এই দুনিয়ায়, ঠিক আছে? অতএব টাকা তোমাকে রোজগার করতেই হবে, হ্যাঁ, কিন্তু সৎ থেকে সেটা। তার জন্য তুমি স্যারদের কাছে আসো, এসে অন্তত যোগাযোগটা করো, ইচ্ছেটা অন্তত জানাও যে আমি এটা করতে চাই, বাকি দায়িত্ব স্যাররা নিয়ে নেবে, এইটুকুনি বলতে পারি। দেখুন, আমরা আজকে যারা ভিউয়ার্স আমাদের, যারা আমাদের এই চ্যানেলটাকে দেখছে বা যারা আমাদেরকে এখন শুনতে পাচ্ছেন, আমরা একটাই কথা বলবো, যারা পুলিশের জন্য প্রিপারেশন করতে চাইছেন তাদের জন্য আমরা সাজেশন দিচ্ছি, শুধু 3 থেকে 4 ঘন্টা পড়তে হবে, আর কিছুক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। খুব বেশি মেরিটোরিয়াস যে দরকার লাগে সেটা একদমই না। আমরা এখানে তৈরি করে দিচ্ছি, আমরা রিটেন তৈরি করে দিচ্ছি। আমাদের যে রিটেন একাডেমি যেটা আছে, ওয়েট গ্লোভ একাডেমি, সেটা 14 বছর আমাদের পুরনো। আমি একটা টিনে ঘর দিয়ে শুরু করেছিলাম, আজকে 3 তলা বিল্ডিং আমাদের ওই একাডেমিটা। পাশেও একটা আমরা এখন আর একাডেমি খুলছি। তারপরে আমাদের দু বছরের মধ্যে আমাদের যে ফিজিক্যাল একাডেমিটা খুলেছি, সেখানে প্রচুর মাত্রায় চাকরি হয়েছে। সমস্ত বেলেঘাটা ফুলবাগান এলাকায় যতগুলো এখন পুলিশের চাকরি হয়েছে, আমাদের একাডেমি তার মধ্যে নাম্বার 1, 90% আমরাই দিয়েছি চাকরি। আর তার জন্য আমরা পুরোপুরি তৈরি হয়েছি। কেন কি আমি 2013-তে নিজে একটা সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশ চাকরি পেয়েছিলাম, কিন্তু আমি নিজে স্টুডেন্টদের জন্যে জয়েন করতে পারিনি। আজকে আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করছি, কিন্তু আমার যে ত্যাগটা করেছি, আমি আজকে হয়তো 13-14 বছর একটা সিনিয়র সাব ইন্সপেক্টর হতে পারতাম, কিন্তু করিনি। আমি চাই কি এটা খুব একটা ইজি জব, মানে যেখানে মানে অ্যাচিভেবল। তো যারা 3-4 ঘন্টা একটু মেহনত করতে পারবে, আজকের ডেটে আমাদের কাছে টোটাল 10-12 বছরের মধ্যে 100-150 আমরা পুলিশ তৈরি করে দিয়েছি, আর আগামী দিনে আর করব। যেহেতু এখন আমাদের ইনস্টিটিউট অনেক বড় হয়েছে, আমরা এখন পুরো একদম অনলাইনের মাধ্যমে আমরা সবাইকে জানাচ্ছি কি আমরাও এই প্রিপারেশনটা করাচ্ছি। আমাদের সাকসেস রেশিও অনেক হাই আছে। যারা চাইছেন
কি পুলিশের তৈরি করবেন বা পুলিশের জন্য প্রস্তুতি নেবেন, তাদের জন্য আমরা বারবার বলছি 3 থেকে 4 ঘন্টা পড়তে হবে, আর 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিস করতে হবে ফিজিক্যাল ট্রেনিং। এটা করলে কিন্তু চাকরি হয়ে যায়, বিশেষ কিছু টাফ নেই এখানে। ম্যাথমেটিক্স ইজি আছে, ম্যাথমেটিক্স নির্দিষ্ট একটা অ্যারিথমেটিক পার্ট থেকে আসে, অন্য অন্য পরীক্ষায় যেমনি অ্যাডভান্স ম্যাথ আসে, অন্য অন্য পরীক্ষায় যেমনি মেনসুরেশন এইসব অ্যাডভান্স ম্যাথেই পার্ট ওই সব আছে, কিন্তু ওই ডিফিকাল্ট পার্টগুলো এখানে নেই। এখানে ইংলিশও অনেকটা কম জানতে হবে। তারপরে এখানে আমাদের যারা কনস্টেবলের পরীক্ষা দিচ্ছে, আমাদের যা বাঙালি ভাই বাংলাভাষী ভাষী যারা আছে, ভাষাভাষী যারা জানেন, তাদের জন্য অনেক সুবিধা, কেন কি বাংলা ভাষায় পরীক্ষা হচ্ছে। এটা আমাদের সরকার খুব ভালো করে দিয়েছে, যারা বাংলা ভাষায় পরীক্ষা দিচ্ছে। যেমনি জিডিতে আমাদের এখন সব জায়গায় এখন বাংলা ভাষা করেছে, কিন্তু এখানেও প্রবলেম। জিডিতে যেখানে আমাদের 50 নম্বর হিন্দিতে দিচ্ছে, ওইটা কিন্তু বাংলাতে দিচ্ছে না। একটা পোর্শনটা 25 নম্বরের যে পোর্শনটা বাংলাতে দিচ্ছেন না, কিন্তু এখানে সমস্ত বাংলাতে থাকছে। সেই জন্য আমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে আছে, তাদেরকে আমরা বারবার বলবো, এখানে এত সৎভাবে পরীক্ষা হচ্ছে, গভর্নমেন্ট কোনো রকমের পেপার লিক বা এরকম কোনো রকম দুর্নীতি চলছে না। আপনাদের জন্য একটা বিরাট অপরচুনিটি কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আগামী দেখুন 3000+ ভ্যাকেন্সি বেরিয়েছে ছেলেদের জন্য, 270 মেয়েদের জন্য। আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনেক বড় ভ্যাকেন্সি নিয়ে আসছে, এটা কলকাতা পুলিশে বললাম 3464 মতন ভ্যাকেন্সি ছেলেদের জন্য। মেয়েদের জন্য হচ্ছে 270 ভ্যাকেন্সি। এটা শুধু হচ্ছে কলকাতা পুলিশ। তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর নিয়ে আসছে 12,000 ভ্যাকেন্সি। সেটা তো অনেক চাকরি হয়ে যাবে। যদি এখনও যদি আপনারা চিন্তাভাবনা করছেন কি আপনারা চাকরি পেতে হবে বা কিছু একটা করতে চান, লাইফে কেরিয়ার করতে চান, তাহলে আপনাদের তাড়াতাড়ি আমাদের হোয়াইট গ্লোভ একাডেমি, কলকাতা ফিজিক্যাল একাডেমি জয়েন করুন। আমরা একটা কমপ্লিট প্যাকেজের মধ্যে পড়াশোনা করিয়ে, ইভেন যারা দূরের ছাত্র আছেন, যারা মানে বাইরে থাকছেন, যারা কলকাতা আশেপাশে না, তাদের জন্য হস্টেল ব্যবস্থা আছে একদম। আমরা রিজনেবল রেটে তাদেরকে ব্যবস্থা দিচ্ছি। তাদের জন্য সেপারেট গার্লস অ্যান্ড বয়েজ হস্টেল। ইভেন আমাদের ওইখানে সব রকমের বেসিক অ্যামিনিটিস দিচ্ছি, যেটা একটা দরকার। ক্লিন একদম বাথরুম, তারপরে থেকে মানে ওয়াটার যেটা আছে, আমাদের ওয়াটার পিউরিফায়ার লাগানো, আরও ওয়াটার দিচ্ছি আমরা খাওয়ার জন্যে। একদম বেসিক যেটা বেডিং হ্যান ত্যান যেটা দরকার লাগে সব কিছু। ফুড যেটা আছে হোমলি ফুড, একদম হোমমেড ফুড আমরা দিচ্ছি। আর যত রকমের প্রোটিন বা যত রকম ভিটামিন দেওয়া দরকার একটা বাচ্চাকে, যত রকম সাপ্লিমেন্ট দেওয়া দরকার, সবই দেওয়া হচ্ছে। আপনাদের একটাই চয়েস থাকবে, কলকাতা ফিজিক্যাল একাডেমি অ্যান্ড হোয়াইট গ্লোভ একাডেমি। এইখানে আপনারা তাড়াতাড়ি আমাদেরকে যোগাযোগ করুন। আমাদের নাম্বার দেওয়া রয়েছে, লিঙ্কে দেওয়া রয়েছে, আপনারা ফোন করতে পারেন যে কোনো মুহূর্তে। আপনাদের যখন ইচ্ছা ফোন করুন। যদি কিছু জানকারি নিতে চান, যদি কিছু নলেজ আপনাদের গ্যাদার করতে হয়, আপনি তাও ফোন করেন। যদি কোনো রকমে যদি প্রবলেম ফেস করছেন, আপনি এক্সাম হলে বাইরে যেয়ে যদি অসুবিধা হচ্ছে বা আপনার সেন্টারে কোনো প্রবলেম হয়েছে, আপনি আমাদের কন্ট্যাক্ট করুন। আমরা অনেক তাড়াতাড়ি আপনাকে হেল্প পৌঁছাবো। কোনো রকমের যে কোনো আমাদের স্টুডেন্ট থাকুক না থাকুক, যদি কোনো রকমে যদি তার কোয়েরি থাকে, আপনারা জিজ্ঞেস করুন। আমাদের ট্রেনার আছে, আমরা আছি, আমরা নিজে আপনাদের সলভ করব। আমরা চাইবো যত বেশি আপনাদের কাছে পৌঁছতে পারি, আপনাদেরকে হেল্প করতে পারি। ঠিক আছে, সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা এবার ক্লোজ করছি আমরা। থ্যাংক ইউ।